ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। এলোমেলো ভাবনাগুলো ভঙ্গ হলো দের। বাবার ডাকে একটু চমকালেও তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে নিল। নজর পড়ে গেল সেই মানুষটার গম্ভীর্য নজরে। সঙ্গে সঙ্গেই নজর সরিয়ে ফেলল দে। ঈষৎ ইতস্তত বোধ করলো, যা কখনোই এরকমটা অনুভব হয়নি। বাবার ফের ডাকে সেদিকে পা বাড়ালো সে। কাছে যেতেই সুবিন সাহেব ডেকে পাশে বসালেন মেয়েকে। মেয়ের মুখ পানে তাকিয়ে হঠাৎ অনুভব করলেন মেয়েটা চিন্তিত। না হলে এইরকম শান্ত তো তাকে দেখায় না। একটু আগেও তো মেয়েটাকে কেমন উচ্ছল্ল দেখাচ্ছিল। তবে কি তের নানি আম্মা থেকে বিয়ের সিদ্ধান্তটা সম্পর্কে অবগত করেছেন? বাবা, আমি তোমার সাথে পরে কথা বলি। ভাবনা কাটিয়ে তৎক্ষণাৎ সুবিন সাহেব বললেন, আচ্ছা বেশ যাও। তের হঠাৎ করেই মিয়ে যাওয়া, নিজের সামনে দ্বিধা নিয়ে কথা বলা জাঙ্কুকে নজরও এড়ালো না। সব সময়ের দোষীপনা করা মেয়েটার হঠাৎ করে কি হলো যে বান্দাটা এরকম শান্ত হয়ে গেল? যদিও দাদি আম্মার অসুস্থতায় মেয়েটা কেঁদে কেটে নিজের নাজেহাল অবস্থা করে ফেলেছিল, তবে আজ সারাদিন তো মেয়েটাকে উচ্ছল্ল দেখালো। তবে হঠাৎ এখন আবার কি হলো? অবশ্য ওনার নাম তেইহুং। তিনি কখন কোন মুডে থাকেন তিনি নিজেও জানেন না ঠিক মতো। সেখানে আলাদা অস্তিত্ব হয়ে তার অনুভব করা কি সম্ভব? জাঙ্কুকের ভাবনার মাঝেই গুটি গুটি পায়ে নিচের রুমের দিকে চলে গেল তে। শাশুড়ি মার ডাকে জিন ওনার রুমে আসতেই ডেকে বলা কথাগুলো তিনি জিনকেও জানালেন। জিন সহ পাশে বসে জিমিনও চুপচাপ শুনলো। জিন বললেন, সব ঠিক আছে আম্মা, কিন্তু মেয়েটার এখনো 18 বছর পূর্ণ হয়নি। এত তাড়াহুড়ো করা কি উচিত হবে? আমি চাইছি শুধু কবুলটা বলে সম্পর্কটা জুড়ে যাক একে অপরের সাথে। আর দাদু ভাইয়ের উপর আমার বিশ্বাস আছে, সে মোটেও অবিবেচক মানুষ নয়। আর না তার কথা কাজ অবিবেচকের মতো। মেয়েটাকে সে কিভাবে গুছিয়ে রাখবে এই ভরসাটা আমার আছে তার উপর। তবু আম্মা, তুমি তে বুবুমনির কথা ভাবছো তাই তো? আমিও তাই ভাবছি। তবে 3 কবুলের বলা সম্পর্কে অদ্ভুত একটা অদৃশ্য শক্তি আছে জানো। যেমন অচেনা মানুষের প্রতি হুট করে টান হয়ে যায়, একে অপরের মায়ায় শরীর মন জুড়িয়ে যায়। ভালোবাসার সম্পর্কের থেকে বেরিয়ে আসা গেলেও এই টান আর মায়ার সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসা যায় না। আমি শুধু আপাতত দুজনের মধ্যে আজীবনের বন্ধনটা গড়ে দিয়ে সেই টান আর মায়ার সম্পর্ক তৈরি করার পথটা সহজ করে দিতে চাইছি। সানা একটু থেমে তারপর আবারও বলতে লাগলেন, আর এখনকার যা যুগ জামানা, ছেলে মেয়ে বিগড়ে যেতে সময় লাগে না। আবেগ আর নজরের ভালো লাগার বয়স এটা। কখন কাকে ভালো নজরে লেগে যায়, আর সেই নজরের ভালো লাগা থেকে যদি কোনো ভুল সিদ্ধান্তে জড়িয়ে যায় মেয়েটা, তবে তোমাদের ওই আদর আর ভালোবাসা দিয়ে গড়া প্রাণটার জীবনটা কেমন হতে পারে ভাবতে পারছো? আশেপাশে দেখছো না প্রতিনিয়ত কি ঘটে চলেছে? বিধাই আমরা বুবুমনির আপনজন হয়ে আমাদের কর্তব্য নয় কি সেই ভুল পথে পদচারণ করার আগে তার প্রিয়জন হয়ে জীবনটা সাজিয়ে গুছিয়ে দেওয়া? যদিও এই সিদ্ধান্তে বুবুমনি হয়তো ভাবতে পারে আমরা তার ভালো চাইছি না, তার অপছন্দের মানুষটার সাথে বিয়ে দিয়ে তার খারাপ চাইছি, তবে সম্পর্কটা তৈরি হতে দাও, সময়টা গড়িয়ে যাক, দেখবে একটা সময় গিয়ে বুবুমনি ঠিকই বুঝবে আমরা তার ভালো চেয়েছি নাকি খারাপ। সেই বিশ্বাস দাদু ভাইয়ের উপর নেই কি তোমার? ছেলের উপরে সেই বিশ্বাস ওনার আছে, তবুও ছেলেটার উপর মাঝে মধ্যে মাথা গরম করে উল্টো পাল্টা বলে ফেলেন উনি। শাশুড়ি মার কথার আর বিরক্তি করলেন না জিমিনও নিশ্চুপ রইল। সত্যি বলতে দাদি আম্মার সিদ্ধান্তে সে প্রচন্ড খুশি। আর দাদি আম্মার শেষের কথাগুলো এখন বাস্তবতা হয়ে সমাজের চারপাশে বিচরণ করছে। কথাটা যদিও না হতে পারে, তবুও হবে না এটারও বা কি গ্যারান্টি আছে? আজকাল চারপাশে যা হয়ে চলেছে, আর তের বয়সটাও তো আবেগের। সেখানে তে যদি এইরকম একটা কাজ করে বসে, বাড়ির সবাই মেনে নেবে? আর মেয়েটা ভালো থাকবে কি মন্দ থাকবে সেই সম্পর্কে সেটাও তো উপরওয়ালাই জানে। তবে তার ভাইটা ভালো থাকবে কি করে? হয়তো সেও তের ভালোটা ভেবে মেনে নিতে পারে, কিন্তু সে ভালো থাকবে কি করে? ভাইটাকে তো খুব ভালো করে চেনে সে। বাহিরে সে কাউকে কিছু বুঝতে না দিলেও মনের মধ্যে তার কি চলতে পারে এটা কিছুটা হলেও বুঝতে পারে জিমিন। তাই ভাইটার ভালো ভেবে দাদির সিদ্ধান্তে কথা বলে আজ না হয় সে এক পক্ষে স্বার্থপর হলো, তবে তার ভাইয়ের সাথে তের জীবনটা জড়িয়ে গেলে মেয়েটা কেমন থাকবে এটা সে খুব ভালো করেই জানে। বাকিটা ভাগ্য, তাই এটা এক পক্ষীয় স্বার্থপরতাও বলা যায় না। বড় বৌমা আরিম আর যেই হোক বুঝি এখনো বাজারে। আরিম আর যেই হোক সাহেবের নিজস্ব ব্যবসা।
বাবার ছোট ব্যবসাটার হাল ধরে দু ভাই বিশাল বড় করে ফেলেছেন। বাড়ি থেকে কিছু দূর যেতেই বড় বাজার, সেখানে বিশাল বড় কয়েকটা সিরামিকের শোরুম সহ নামকরা রড সিমেন্টের দোকানও আছে। জি আম্মি, ওদেরকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলো। বলো আম্মা বাড়িতে আসতে বলেছেন তাদের। ওদের সাথে আমার এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। আম্মা, আপনি সবে হাসপাতাল থেকে এসেছেন, এই বিষয়ে না হয় পরে কথা বলবেন। ডাক্তার কিন্তু আপনাকে বিশ্রাম নিতে বলেছেন। সুস্থ মানুষ যেখানে হুটহাট মরে যাচ্ছে, সেখানে আমি তো কতটা বছর কাটিয়ে আসলাম। বলা যায় না মৃত্যু কখন আমার দুয়ারে হানা দেয়। রাতও কাটতে না পারে, তাই আমার কথাটা বোঝার চেষ্টা করো বৌমা। জিন আর একটাও শব্দ করলেন না, নিশ্চয় বিনা বাক্য ব্যয়ে উঠে চলে গেলেন। জিমিনও দাদিমার সঙ্গে আরো কিছু সময় কথা বলে তের রুমের দিকেই অগ্রসর হলো। নিজের রুমের জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তে। নজরটা তার তারকা ভরা চাঁদে উজ্জ্বলিত হয়ে থাকা বিশাল আকাশ পানে। দাদিমার কথাগুলো সেই থেকে সে ভেবেই চলেছে, অথচ নিজের মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে উত্তর মিলছে না। মস্তিষ্ক দাদি আমার কথাগুলো মানতে চাইলেও মন মানতে চাইছে না। কি রে, মন এখনো খারাপ? জিমিনের গলার আওয়াজে পেছনে ফিরলতে মুখটা অসহায় ভঙ্গিতে করে তাকিয়ে রইল জিমিনের দিকে। দাদি আম্মা যে বুবুমণিকে বিষয়টা সম্পর্কে এতক্ষণ জানিয়ে দিয়েছেন বুঝতে বাকি নেই তার। ওভাবে তাকিয়ে আছিস কেন? আমার অপছন্দনীয় ভাইকে বিয়ে করতে খুব অসুবিধা নাকি? আমার কি হ্যাঁ বলা উচিত বুবুমণি? তুমি তো আমার খুব প্রিয় একজন আপনজন। নানি আম্মা বলেছে আপনজনের থেকে পরামর্শ নিতে। বলো না বুবুমণি, আমার কি করা উচিত? জিমিন শান্ত পায়ে দের কাছে এগিয়ে গেল, তারপর দুষ্টু মিষ্টি হেসে বলল, ভাইটা তো আমার। শুধু ভাইয়ের কথা ভেবে যদি আমি স্বার্থপরের মতো কথা বলি তখন কি হবে? হ্যাঁ, তবে কি আমার কথা মানবি তুই? তুমি স্বার্থপর কখনোই হতে পারো না, আর নও। আমার বুবুমণি কখনো স্বার্থপরের মতো কাজ করে না, আর কথাও সেরকম কখনো বলে না। আমি জানি সেটা, আর আমার বিষয় তো কখনোই না। নিজের প্রতি তের বিশ্বাস দেখে জিমিন নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। তারপর তের মুখটা দু হাতে আঁচড়ে নিয়ে বলল, আজ না হয় একদিন তুই ঠিকই দাদি আমার এই সিদ্ধান্তের জন্য তাকে কৃতজ্ঞতায় ভরিয়ে দিবি, এটা আমার বিশ্বাস। আর কিছু বলল না জিমিন। তেও যেন জিমিনের এক কথার সংজ্ঞাই বুঝে ফেলল বুবুমণি কি বলতে চাইছে আর কি বোঝাতে চাইলো তাকে। দুজনের কথার মাঝে জিনও তের ঘরে ঢুকলেন। কাছে গিয়ে মমতাময়ী দৃষ্টি রাখলেন তের মুখে, স্নেহপূর্ণ হাতটা রাখলেন তের মাথায়। তেও যেন আবেগে ভাসলো। এই মানুষটা মানে তার আবদার অনাবদার সবকিছুই বিনামূল্যে বিনা বাক্য দায়ে মেনে নেওয়া। বড় আম্মা ডাক্তার ডাকলেও মনে প্রাণে সেই মানুষটাকে মা মানে। এবার সেই মায়ের সিদ্ধান্ত জানার জন্য মনটা উতালা হলো তের। তুমিও কি চাইছো বড় আম্মা যে আমি তোমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাই? জিন মিষ্টি হাসলেন। তের মাথায় রাখা স্নেহময় হাতটা তের গালে এনে সঁপে দিলেন। ফের অতি কোমল গলায় বললেন, সবার সিদ্ধান্তের মতো আমার সিদ্ধান্তও হ্যাঁ। তুই আমার কাছে স্থায়িত্ব হয়ে থেকে যাবি, এই সিদ্ধান্তে আমি হ্যাঁ না জানিয়ে থাকতে পারি? খুশি না হতে বলছিস তোর বড় আম্মাকে? তবে একটা কথা, তোর সিদ্ধান্তটাই গ্রহণযোগ্য। তুই হ্যাঁ বা না যে সিদ্ধান্তটাই নিবি আমরা সেটাতেই খুশি। আমি সত্যি বলছি, তুই যে সিদ্ধান্তটা খুশি হয়ে মেনে নিবি তোর বড় আম্মাও তোর সেই সিদ্ধান্তে খুশি হবে। কথা শেষ করে তের কপালে আদরের ছোঁয়া বসিয়ে তিনি চলে গেলেন। তিনি মূলত দেখতে এসেছিলেন শাশুড়ি মায়ের কথায় মেয়েটা মন খারাপ করে বসে আছে কিনা, কান্নাকাটি করছে কিনা। কিন্তু নিজের মেয়েকে তের কাছে দেখে ভরসা পেলেন। ঈশ্বরের নামাজের পর বাড়ির সিনিয়র পার্টি সবাই সানার রুমে হাজির হলেন। মূলত তিনি সবাইকে ডেকেছেন। সবাই আসতেই তিনি নিজের সিদ্ধান্তটা জানালেন। সানার কথায় কেউ দ্বিরুক্তি করল না। শুধু আরএম সাহেব বা জাঙ্কুকের বাবা বললেন, আমার সোনামা রাজি তো আম্মা? সে রাজি থাকলে তাকে আমার কাছে স্থায়ী করে রেখে দিতে তো কোনো সমস্যাই নেই। নিজের বোনটাকে আরএম সাহেব খুবই ভালোবাসতেন। বোন অন্তর জান ছিল ওনার। মেয়েটাকে মনে পড়লে এখনো নামাজে বসে কাঁদেন তিনি। আর সেই বোনের বাচ্চাটা তার কি সেটা শুধু তিনিই জানেন। আপনার সোনামা রাজি বাবা? দরজায় দাঁড়ানো জিমিনের কথা শুনে সবার মুখে হাসি ফুটলো। জিমিনও হাসলো ক্ষীণ। মেয়েটা অনেক দ্বিধান্বিত হয়ে তারপর মতামত জানিয়েছে। হয়তো তার আপনজন প্রিয়জনদের মুখ চেয়ে তাদের শুধুমাত্র কথা রাখতে। সামনে এই সম্পর্কটা কেমন গড়াবে তার জানা নেই।
তবে জাঙ্কুকের প্রতি ভরসা আছে তার। নিজের ঘরের আরামদায়ক বিছানার উপর দু হাতে মাথা চেপে বসে আছে তে। সবার চাওয়াই আর হাসি খুশি মুখের দিকে তাকিয়ে তো হ্যাঁ বলেই দিয়েছে সে। তবে স্বামী স্ত্রীর সম্পর্কটা সম্পর্কে তার ভালো মতো জানা আছে। ওই মানুষটাকে তার সেভাবেই মেনে নিতে হবে। ভাবতেই শরীর হিম হয়ে আসছে তার। হাত পা সব মরা মানুষের মতো শীতল অনুভব অনুধাবিত হচ্ছে। ওই কাঠখোট্টা মানুষটাকে স্বামী রূপে মানবে কি করে সে? সম্ভব কি তা? মুখে মিষ্টি হাসি জিমিনের। এই মিষ্টি হাসিটা যেন নিদারুণ মানায় তার গোলগাল মায়াবিনী মুখশ্রীতে। মুখে মিষ্টি হাসির রেখা ফুটিয়ে জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে চলেছে সে। কাঙ্ক্ষিত দরজার সামনে যেতেই দাঁড়িয়ে পড়লো। ভিড়ানো দরজায় উকি দিতেই দেখলো গভীর মনোযোগ সহকারে বই পড়ে চলেছে জাঙ্কুক। ওদিকে তার জীবন চক্রটা পাল্টে যেতে চলেছে। সেখানে পদার্পণ হতে চলেছে তারই মনে প্রাণে চাওয়া সেই দস্যিপনা দুরন্ত মায়াবীর। অথচ সেই সম্পর্কে বেমালুম অজ্ঞাত সে। আচ্ছা, খবরটা শুনলে তার ভাইটার এক্সপ্রেশন কেমন হবে? অনাকাঙ্ক্ষিত চাওয়াটা হঠাৎ করে পাওয়াই ছেলেটা চমকাবে কি? খুশিতে আত্মহারা হবে, নাকি সব সময়ের মতোই জীবনের স্বাভাবিক কোনো ব্যাপার স্যাপার ভেবে বরাবরের মতোই শান্ত থাকবে? থাকলেও থাকতেই পারে, ও তো জাঙ্কুক। কেন যে ছেলেটা এতটা অনুভূতি শূন্য হলো বুঝতেই পারে না জিমিন। বাচ্চারা নাকি মা বাবা যে কোনো একজনের জিন পায়, অথচ এই ছেলে কার জিন পেয়েছে সে ভেবে পায় না। তার বাবা মা তো এতটা অনুভূতি শূন্য তো কখনোই নয়। মূলত তার 14 গোষ্ঠীতে এরকম কোনো ব্যক্তি আছে বলে তো তার মনে হয় না। তবে দাদু নাকি ওই রকমটা ছিলেন, কিন্তু দাদি আমাকে তো প্রায় গল্প করতে শুনেছি। দাদু বাহিরের সবার কাছে গম্ভীর্য স্বভাবের থাকলেও দাদি আমার কাছে ছিলেন নাকি অন্যরকম মানুষ, প্রাণ উজ্জ্বল আর বাহিরের মানুষের জানার পুরো বিপরীত। তাহলে কি জাঙ্কুকও সেই গুণটাই পেয়েছে? সেও কি দাদুর স্বভাবটাই পেয়েছে? তবে কি সেই রকমটাই হবে? শুধু তের কাছে ভাইটা তাদের জানা অন্যরকম মানুষটা হয়ে থাকবে? কথাগুলো ভাবতে গিয়ে মুখের হাসিটা মিলিয়ে গেলেও সেই হাসিটা পুনরায় মুখে ফুটে উঠল জিমিনের। কিছুটা অস্পষ্ট স্বরে বলল, তবে তাই হোক, বাহিরের মানুষের কাছে তার ভাইটা যেমনই থাকুক, শুধু তের কাছেই অনাবৃত মনের হয়ে থাকুক। ওরা দুজন দুজনকে ভালোবেসে একে অপরকে বুঝে শুনে ভালো থাকুক, তবেই হবে। ওখানে দাঁড়িয়ে একা একা কি বকে চলেছ বুবুমণি? তোমায় আবার এই একা বকা রোগে পেল কবে থেকে? নাকি সঙ্গ দোষ? সঙ্গ দোষ বলতে কথাটা জাঙ্কুক কাকে বুঝিয়েছে জিমিন বেশ বুঝলো। মুখের মিষ্টি হাসিটা দুষ্টুমিতে পরিণত হলো জিমিনের। ঘরের ভিতর ঢুকে জাঙ্কুকের দিকে এগোতেই বলল, হয় সঙ্গ দোষই হয়েছে, তবে সঙ্গ দোষের দোষীটা আমার সঙ্গ ছাড়িয়ে কার সঙ্গে স্থানান্তর করা যায় সেটাই মূলত ভাবছি।